রেলের সবথেকে বড় পরীক্ষা আরআরবি এনটিপিসির দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে। অঙ্কর পুরো টাইমলাইন কিরকমভাবে তোমরা শুরু করবে, কোথায় অবধি এগোবে, কিভাবে এগোবে, তার একটা কমপ্লিট ধারণা নিতেই আজকে কিন্তু আমি হাজির হয়েছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসইসিআই কম্পিটিটিভ। বিএসইসিআইয়ের কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি সৌরভ স্যার স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জেনে গেছো রেলের সবথেকে বড় পরীক্ষা আরআরবি এনটিপিসির দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে। সুতরাং তোমরাও কেন প্রস্তুতি থেকে দূরে থাকবে, তোমরাও নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। আমি মূলত অ্যাজ এ অঙ্কর টিচার হিসেবে তোমাদেরকে কিন্তু অঙ্কর পুরো টাইমলাইন কীরকমভাবে তোমরা শুরু করবে, কোথায় অবধি এগোবে, কিভাবে এগোবে, তার একটা কমপ্লিট ধারণা নিতেই আজকে কিন্তু আমি হাজির হয়েছি। আজকে আমরা মূলত প্রথম ক্লাসে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা তো করবই, এবং তাছাড়াও আমরা এটা আলোচনা করব যে জার্নিটা তোমরা কিভাবে শুরু করবে এবং কিভাবে তোমরা একটার পর একটা স্টেজ এগোতে থাকবে। চলো তাহলে দেরি না করেই আজকের প্রথম স্লাইডে আমরা চলে আসি। দেখো, প্রথম স্লাইডে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, প্রথম স্লাইডে আমাদের একটা সিলেবাস সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে। কি কি সিলেবাস এই পরীক্ষায় আসতে পারে, ম্যাথের কমপ্লিট চ্যাপ্টারগুলো সম্পর্কে কিন্তু তোমাদের এখানে নলেজ দেওয়া আছে। দেখো, আমরা এর আগে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা দিয়েছি, অর্থাৎ ফুড এসআই বলো বা ক্লার্কশিপ বলো, এই জাতীয় পরীক্ষাতে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক বা পাটিগণিতের ওপরেই কিন্তু অঙ্ক আসে, সেরকমভাবে কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে কিন্তু অঙ্ক আসে না। কিন্তু রেলের পরীক্ষা যখনই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় তুমি বসতে চলবে, তখন কিন্তু তোমাকে অ্যারিথমেটিকের সাথে সাথে অ্যাডভান্স ম্যাথেও কিন্তু সমানভাবে দক্ষ হতে হবে। তো আমি একদম বেসিক যদি সিলেবাসটা তোমাদেরকে আলোচনা করি, এটা হচ্ছে একদম অঙ্কের বেসিক পোর্শনটুকু, অর্থাৎ যেটুকু আমাদের না জানলেই নয়, যেটুকু কিন্তু আমাদেরকে একদম শুরুর দিন থেকে যে কোনো ম্যাথ পরীক্ষার জন্য আমাদেরকে অঙ্কর যে কোনো সাবজেক্টে আমাদেরকে কিন্তু অঙ্কর যে কোনো চ্যাপ্টার করতে এটা কিন্তু লাগবে, সেটা তুমি যে পরীক্ষাতেই বসো না কেন। আর সেই নাম্বারগুলো কি, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম এবং সিম্পলিফিকেশন। বাংলাতে তো লেখা আছে সংখ্যা সংক্রান্ত চ্যাপ্টার যেটা থাকে সেটা, গসাগু ও লসাগু এবং সরলীকরণ। এটা একদম বেসিক কোর চ্যাপ্টার অঙ্কের মধ্যে পড়ে। নেক্সট আমাদের যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কি কি আছে, এগুলো হচ্ছে কিন্তু অ্যারিথমেটিকের সেকেন্ড পার্ট। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু অ্যারিথমেটিক না, তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি অ্যারিথমেটিকে তোমার ভীতি শক্ত হবে না। অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এই জায়গা থেকেই কিন্তু অ্যারিথমেটিকে কোশ্চেন আসে। কি কি জায়গা, সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছ। এখানে অ্যাভারেজ লেখা আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন লেখা আছে, পার্সেন্টেজ, ডিসকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি আমি বাংলায় একবার বলে দিই, বাঙালি যারা বাংলায় পরীক্ষা দিতে চাইছো তাদের সুবিধার্থে, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, ছাড়, লাভ ও ক্ষতি, অংশীদারিত্ব, সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। মজার বিষয় হচ্ছে এখানে ইংলিশের সাথে সাথে কিন্তু বাংলাতেও কোশ্চেন থাকবে, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই, তোমরা পুরো প্রস্তুতিটা বাংলাতেও নিতে পারবে, এই জন্যই কিন্তু বাংলাতে লেখা। আচ্ছা, আমাদের নেক্সট যে পার্টটা অ্যারিথমেটিকের আসছে, সেটাতে কী কী চ্যাপ্টার আছে, সেটাতে আছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টার্ন। এই চ্যাপ্টারগুলো মূলত কিন্তু এখানে আসবে, অর্থাৎ মিশ্রণ, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা। এবং তারপরে নেক্সট এবং লাস্ট যে চ্যাপ্টারটা, লাস্ট যে কোর জায়গাটা অ্যারিথমেটিকের আসবে, এটা কিন্তু সবথেকে বেশি চ্যালেঞ্জিং, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম এবং ট্রেন। অর্থাৎ সময় সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো থাকে, সময় ও দূরত্ব, নৌকা ও স্রোত এবং ট্রেন। এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমরা ফুড এসআই বা ক্লার্কশিপের পরীক্ষার যখন প্রস্তুতি নিয়েছি, তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমরা প্রত্যেকেই করেছো। হয়তো তোমাকে এনটিপিসিতে আরেকটু লেভেল বেশি করে পড়তে হবে, বাট বেসিক জায়গা কিন্তু তোমরা প্রত্যেকেই এটা জানো। কিন্তু এটাও হতে পারে যে কিছু কিছু স্টুডেন্ট এখানে আছো এরকম, যারা একদম নতুন থেকে শুরু করতে চাইছো, তাদেরকে কিন্তু আবার নতুন থেকে জানতে হবে। ওই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি, এত আগের থেকে কিন্তু আমরা প্রস্তুতি নিতে শুরু করছি, কারণ নোটিফিকেশান বেরোবার পরে আমাদের কিন্তু আর সেই সময়টা থাকবে না যেখানে আমরা এই পুরো কমপ্লিট সমস্ত কিছু আমরা কভার করতে পারবো। ওই জন্য প্রস্তুতি কিন্তু আজ থেকেই তোমাদেরকে শুরু করতে হবে। সুতরাং পেন খাতা নিয়ে বসে যাও এবং পরপর আগে চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট ধারণা তৈরি করো, যে তোমাদেরকে পড়তে কি হবে, কতটা পড়তে হবে, কতটা জানতে হবে। এটা কিন্তু সবার প্রাইমারি কাজ, একদম বেসিক জিনিস কিন্তু এখান থেকেই শুরু হয়। আচ্ছা, নেক্সট আমাদের এই অ্যাডভান্স ম্যাথের পোর্শন, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে কিন্তু
খুবভাবে প্রযোজ্য। এবং প্রথম চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি বা ত্রিকোণোমেট্রি, নেক্সট হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিত, মেনসুরেশন বা পরিমিতি, জিওমেট্রি বা জ্যামিতি, এবং তার সাথে ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই চ্যাপ্টারটা থাকে। এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের এক্সট্রা অ্যাড হয়ে যাবে। প্রিভিয়াস যারা ফুড এসআই বা ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে, ক্লার্কশিপের পরীক্ষা এখনও হয়নি, ফুড এসআইয়ের পরীক্ষা যারা হয়ে গেছে তারা এই নতুন চ্যাপ্টারগুলো সম্বন্ধে কিন্তু এতটা অবগত নও। সুতরাং বুঝতেই পারছো অঙ্ক কিন্তু এই 1 থেকে নিয়ে 22টা চ্যাপ্টারের ওপরেই কিন্তু বেশ করে দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন স্টুডেন্ট আছো যারা হয়তো কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষায় কখনো পড়েছো, বা হয়তো নেটের জন্য প্রিপারেশন নিয়েছো, ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করেছো, প্রিপারেশন নিয়েছো, এরকম স্টুডেন্ট আছো যারা, তারা এখানে ম্যাক্সিমামই কিন্তু সমস্ত চ্যাপ্টারের সাথে তারা ফ্যামিলিয়ার। আর কিছু স্টুডেন্ট এরকমও আছো যারা আজকে প্রথমে ভিডিওটা দেখছো এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চাইছো। হয়তো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তোমার 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে আর দেরি না থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমাকে আজ থেকেই চাকরির বাজারে নেমে পড়তে হবে এবং চাকরির প্রস্তুতি শুরু করতে হবে। মজার বিষয় হচ্ছে এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ে থাকি না কেন, বা দিল্লি বোর্ডের কোনো স্কুলে পড়ে থাকি না কেন, সিবিএসসি হোক বা বেঙ্গলি বোর্ড হোক, আমরা প্রত্যেকে কিন্তু এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে কিন্তু ফ্যামিলিয়ার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করেছি এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু অঙ্কের একদম বেসিক জিনিস। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যেরকমভাবে মাধ্যমিক স্তরে বা সিবিএসসি বোর্ডে অঙ্ক শিখে এসেছি, আমরা সেই ওয়েতে যদি আমরা কম্পিটিটিভ ফিল্ডে অঙ্ক করতে যাই তাহলে কিন্তু আমরা আমাদের পেপার শেষ করতে পারবো না। এখানে বিভিন্ন ধরনের শর্টকাট অ্যাপ্রোচ আমাদেরকে দেখতে হয়, বিভিন্ন ধরনের ওয়ে দেখতে হয়, আরও অনেক টেকনিক আছে যেই প্রসেস অনুযায়ী আমাদেরকে কোশ্চেন সলভ করতে হয়। এই কমপ্লিট ধারণাটা চাই যে কীরকম করে আমি 30 নাম্বার যে অঙ্ক থাকবে 1.5 ঘন্টা সময়ের মধ্যে সেই অঙ্কর পেপারটা আমি শেষ করব। তোমাদেরকে প্রথমেই আমি একটা কথা জানিয়ে রাখি, এনটিপিসি পরীক্ষাটা মূলত কিন্তু 90 মিনিটের হয়। এর মধ্যে ম্যাথ থাকে 30 নাম্বার, রিজনিং থাকে হচ্ছে 30 নাম্বার এবং জিকে থাকে হচ্ছে 40 নাম্বার। অর্থাৎ তুমি বুঝতে পারছো এই 30 নাম্বার যে ম্যাথ থাকে তার জন্য তুমি অন অ্যান অ্যাভারেজ হয়তো একটা অঙ্কর জন্য 1 মিনিট করেও কিন্তু সময় পাবে না, কারণ বাকি পেপারটা তো তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাকে কতটা ফাস্ট করতে হবে এবং কত শর্টকাট টেকনিক জানতে হবে এবং আরও অনেক রকমের টেকনিক জানতে হবে যাতে তুমি পুরো পেপারের সমস্ত অঙ্কগুলো করে আসতে পারো। শুধু করতে জানলেই কিন্তু এখানে হবে না, এখানে আসল খেলাটা হচ্ছে কোন টেকনিক অনুযায়ী আমি অঙ্কগুলো করতে হবে যাতে আমি পুরো পেপারটাকে কমপ্লিট করে আসতে পারি। তো চলো আমরা আস্তে আস্তে একদম ম্যাথের একদম বেসিক যে চ্যাপ্টারটা সেটা দিয়ে আজকে শুরু করব এবং কি কি জিনিস এখানে আছে সেটা আস্তে আস্তে দেখতে থাকবো। চলো তাহলে আমরা প্রথম স্লাইডে চলে আসি। দেখো প্রথম স্লাইডে আমাদের কি লেখা আছে, আমাদের ম্যাথের যে ফান্ডামেন্টালগুলো আছে এখানে কিন্তু আমাদের প্রথমেই ফান্ডামেন্টাল বা গণিতের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ধারণা দেওয়া আছে। তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে হেডিংটা দেওয়া আছে সেটা কি লেখা আছে, সংখ্যা অর্থাৎ নাম্বারের A to Z, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকি ছোটোবেলাতে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা চাই যে কোন পজিশনটাকে কি বলে। তোমরা হয়তো অনেকেই ছোটোবেলাতে পড়েছো বা অনেকে হয়তো ভুলে গিয়ে থাকতে পারো। আমাদের এই ব্যাচ কিন্তু প্রত্যেকের জন্য, যারা একদম কিছু জানো না তাদের থেকে শুরু করে একদম হায়ার লেভেল অবধি পুরো কমপ্লিট সিলেবাস যেখানে শেষ হবে। অর্থাৎ আমরা কিন্তু একদম অঙ্কের ABCD থেকে বা অ ক খ থেকে শুরু করব, সেই জন্যই কিন্তু সংখ্যার একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে এই অঙ্কের একক, দশক, শতক, হাজার হচ্ছে আমাদের প্রথম টপিক, নাম্বার সিস্টেমের ফান্ডামেন্টাল অফ ম্যাথসে থাকবে। নেক্সট আমাদের কি থাকবে, এবারে নাম্বারের পজিশন যখন আমরা দেখে নিলাম, তারপরে আমাদের নেক্সট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আক্ষরিক মান বা ফেস ভ্যালু এবং স্থানীয় মান বা প্লেস ভ্যালু অর লোকাল ভ্যালু। তো ফেস ভ্যালু কাকে বলে, প্লেস ভ্যালু কাকে বলে, এই বিষয়গুলোকে নিয়ে পরে আমরা আলোচনা করব, অর্থাৎ তারপরেই আমাদের এই বিষয়টা থাকবে আলোচনার। নেক্সট আমাদের কি আলোচনা থাকবে, বিভিন্ন সংখ্যার প্রকারভেদ, অর্থাৎ সংখ্যা কত রকমের হয়, কি সংখ্যা হয়, কোন কোন সংখ্যাকে কি সংখ্যা বলে, বিভিন্ন সংখ্যার মধ্যে কি ডিফারেন্স তৈরি হয়, দুটো সংখ্যার মধ্যে সংজ্ঞার পার্থক্য কি হয়, সেগুলোকে আমরা চিনব কিভাবে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা অঙ্কের সবথেকে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে ভাগ। দেখো প্রত্যেকে কিন্তু আমরা যোগ বিয়োগ খুব সহজেই করে ফেলতে পারি এবং গুণও হয়তো আমরা খুব সহজে করে ফেলতে পারি, কিন্তু ভাগ করতে গিয়ে কিন্তু আমাদের সবথেকে বেশি সমস্যা হয়। তো আমরা আজকে কিন্তু প্রথমেই
ভাগ করার বিভিন্ন নিয়মগুলো সম্পর্কে আগে অবগত হব এবং তারপরেই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ করার পরেই বিভিন্ন বিভাজ্যতার নিয়ম সম্পর্কে কিন্তু আমরা অবগত হব। অর্থাৎ কোনো সংখ্যা কত দিয়ে ভাগ যেতে পারে, কি কি উপায় ভাগ যেতে পারে, কি কি শর্ত থাকলে সেটা এই নাম্বার দিয়ে ভাগ যাবে, এই সব বিষয়গুলোকে কিন্তু দিয়ে আমরা পরিচিত হব। এবং এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এবং বিভাজ্যতার নিয়ম, এই দুটো বিষয় নিয়ে আমরা পরিচিত হয়ে গেলেই তারপরেই আমাদের যে নেক্সট চ্যাপ্টারটা আসবে বা নেক্সট টপিকটা আসবে, সেই টপিকটার নাম কি? রিমাইন্ডার থিওরেম। অর্থাৎ কোনো কিছু ভাগ করার পরে কত ভাগশেষ থাকছে, এটা কত সহজ উপায় আমরা বার করতে পারবো, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং তারপরে আমাদের যে দুটো টপিক পড়ে থাকবে সেটা হচ্ছে বর্গ এবং ঘন, অর্থাৎ স্কোয়ার এবং কিউব। কোনো সংখ্যার স্কোয়ার করার কি নিয়ম থাকতে পারে, কোনো সংখ্যার কিউব করার কি নিয়ম থাকতে পারে, ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এবং কত সহজে কোনো নাম্বারের স্কোয়ার বার করা যায় বা কিউব করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের প্রথম স্লাইডে চলে আসি। আমাদের প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা সংখ্যা লেখা আছে। সংখ্যার একটা লেখা আছে 5,35,83,287। একটা সংখ্যা তোমাদের লেখা আছে 5,35,83,287। আমরা যদি একদম শুরু থেকে সংখ্যাকে নিয়ে কাটাছেড়া করি তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একদম ইউনিট প্লেস বা এককের সংখ্যা। এটা হচ্ছে একক, অর্থাৎ 1 গুণ হচ্ছে। এটাতে কত গুণ হচ্ছে? 1 গুণ। তারপরেরটা কি চলে আসছে? তারপরেরটা দেখো মাথায় লেখাই আছে দশক, অর্থাৎ এটা কি না 10 গুণ হচ্ছে। তারপরেরটা দেখো লেখা আছে শতক, অর্থাৎ এটাতে কি না আমাদের 100 গুণ হচ্ছে। তারপরেরটাতে কত লেখা আছে? হাজার, হাজার অর্থাৎ 1000 গুণ হচ্ছে। তারপরেরটা 10,000, অর্থাৎ 10,000 গুণ হচ্ছে। তারপরেরটা এখানে লেখা আছে লক্ষ, অর্থাৎ লক্ষ গুণ হবে। তারপরেরটা 10 লক্ষ লেখা আছে। এবং তারপরেরটা লেখা আছে কোটি, অর্থাৎ আমরা যদি শুরু করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে কোটি। ঠিক আছে, তো এই হিসেবে যখন আমি সংখ্যাগুলোকে লিখব তখন আমরা এর ভ্যালুগুলো কমপ্লিটলি পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা যদি এগুলোকে সাজাই, এর ভেতরে কিন্তু অঙ্কের এবিসিডি লুকিয়ে আছে। দেখো এর পজিশন যদি আমি 5কে 1 কোটি দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 কোটি। সবাই বুঝতে পেরেছো? এরপরে যদি আমরা 3কে 10 লক্ষ দিয়ে গুণ করি তাহলে আমাদের নেক্সট ভ্যালু কি হবে? 30 লক্ষ। এরপরে যদি আমরা 5কে 1 লাখ দিয়ে গুণ করি তাহলে আমাদের নেক্সট ভ্যালু কি হবে? 5 লক্ষ। এরপরে যদি আমরা 8কে 10,000 দিয়ে গুণ করি তাহলে আমাদের নেক্সট ভ্যালু কি হবে? 80,000। এরপরে এখানে লিখব নেক্সট যদি আমরা যোগ করি তাহলে আমাদের নেক্সট 1000কে 3 দিয়ে গুণ করলে কি হবে? 3000। 2কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 200। 8কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 80। এবং 7কে 1 দিয়ে গুণ করলে আমাদের কত হবে? 7। এবং এই সমস্ত সংখ্যাগুলো যখন তোমরা যোগ করে দেবে তখন তোমরা এই ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবে, যেটা কিনা 5,35,83,287। 5,35,00,000 যে সংখ্যাটা লেখা আছে আমি একবার লিখে দিচ্ছি ভালো করে, 5,35,83,287। অর্থাৎ তোমরা বুঝে গেছো তো, এর মধ্যেই কিন্তু তোমাদের নেক্সট যে স্লাইডটা আছে সেটাই লুকিয়ে আছে। আমাদের নেক্সট স্লাইডটা কি চলে আসছে? আক্ষরিক মান বা ফেস ভ্যালু, স্থানীয় মান বা প্লেস ভ্যালু। তো দেখো আক্ষরিক মান কাকে বলে বা ফেস ভ্যালু কাকে বলে, আমাদের প্রথমে আগে এই বিষয়টা নিয়ে জানতে হবে। দেখো ফেস ভ্যালু কথাটার অর্থই হচ্ছে এখানে লুকিয়ে আছে। ফেস মানে কি? যে কোনো কিছুর ফেস মানে যে কোনো কিছুর মুখ, অর্থাৎ সেটাকে যেটা রিপ্রেজেন্ট করছে। সবসময় এরকমভাবে মনে রাখবে, ফেস মানে হচ্ছে আমাদের প্রত্যেকের ফেসটাই আমাদের রিপ্রেজেন্ট করে। সুতরাং যে কোনো সংখ্যার ফেস ভ্যালু হচ্ছে সেই সংখ্যাটা ইটসেলফ।
এখানে তোমাদেরকে লেখাই আছে কোনো সংখ্যার স্থান নির্বিশেষে একটি অঙ্কের নিজস্ব মানই হলো সেই অঙ্কের আক্ষরিক মান বা ফেস ভ্যালু। কিভাবে? যেমন ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে 6 5 4 2 3 1 7। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা এই সংখ্যাটিতে 5-এর ফেস ভ্যালু কত, তাহলে 5 ইটসেলফ, অর্থাৎ 5-এর ফেস ভ্যালু এখানে 5ই হবে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে 2-এর ফেস ভ্যালু কত, তাহলে এখানে 2-এর ফেস ভ্যালু কিন্তু 2 ইটসেলফ হবে। যদি এখানে কোথাও এই সংখ্যার মধ্যে ধরো এরকম থাকতো 3 4 5 2 0, দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছে 0-র এখানে ফেস ভ্যালু কত এই সংখ্যাটার মধ্যে, তাহলে এই সংখ্যাটার মধ্যে কিন্তু 0-র ফেস ভ্যালু 0 ইটসেলফ হবে। তাহলে বোঝা গেছে প্রথম পয়েন্ট, অর্থাৎ ফেস ভ্যালু বা আক্ষরিক মান কাকে বলে তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। আর নেক্সট যে স্লাইডটা আমরা দেখব, এরপরেই আমাদের যে স্লাইডটা চলে আসবে সেটা হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু বা স্থানীয় মান কাকে বলে। দেখো ফেস ভ্যালু মানে তো আমার প্রত্যেকের একটা ফেসের পজিশনকে বলানো হয়, কিন্তু যখন এটা প্লেস ভ্যালুতে চলে আসছে না, তখন সেই সংখ্যাটা কোন প্লেসে অবস্থান করছে, কোন পজিশনে বসে আছে, সেটাই কিন্তু এর নীতি নির্ধারক হয়। কিভাবে? যেমন ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে 4 7 0 8 9 5 6। আমি যদি একক দশক শতক হাজার করে সাজাই, তাহলে আমি কি পাবো? এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, অর্থাৎ 47,08,956 এই সংখ্যাটা। তোমাকে ধরো জিজ্ঞেস করলো এখানে 8-এর প্লেস ভ্যালু কত, তাহলে আমাকে যদি এখানে জিজ্ঞেস করে 8-এর প্লেস ভ্যালু কত, তাহলে 8 লেখার পর আমার এখানে দেখতে হবে নেক্সট কটা সংখ্যা আছে বা 8 কোন পজিশনে আছে। যেমন আমি যে তোমাদেরকে আগের পজিশনটাতে দেখিয়েছিলাম, এখানে যেমন 8 ছিল 10,000-এ, সেরকম এখানে তোমাদেরকে দেখতে হবে 8 কোন পজিশনে আছে। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 আছে কিন্তু হাজার পজিশনে, অর্থাৎ একক দশক শতক হাজার, তাহলে 8-এর প্লেস ভ্যালু হবে 8000। বা তোমরা এরকমভাবে মনে রাখতে পারো, যে সংখ্যাটার আমাকে প্লেস ভ্যালু জানতে চেয়েছে সেই সংখ্যাটাকে আমরা আগে লিখব এবং তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও তো এখানে 9-এর প্লেস ভ্যালু কত হবে। আমি যদি তোমাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করি যে 9-এর প্লেস ভ্যালু কত হবে, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাও তো দেখি এখানে তোমরা বুঝতে পারছো কিনা। এবং বিশ্বাস করো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কিভাবে আসে? হয়তো তোমাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিল, ধরো তোমাকে আমি একটা কথার কথা এক্সাম্পল লিখে বোঝাচ্ছি, ধরো 3 4 5 6 7 দিয়ে তোমাকে বলে দিল এখানে 5 সংখ্যাটার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এর ডিফারেন্স কত, বা 5 সংখ্যাটার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পজিশনের যোগফল কত। তো তুমি সহজেই বলতে পারবে 5-এর এখানে ফেস ভ্যালু 5 ইটসেলফ আর 5-এর প্লেস ভ্যালু হচ্ছে 500, তাহলে যোগ করতে দিলে 505, বিয়োগ করতে দিলে 495, বা গুণ করতে দিক, ভাগ করতে দিক, যাই করতে দিক, তোমরা অতি সহজেই কিন্তু এই উত্তরটা বার করতে পারবে। তো এই কনসেপ্টের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু 9-এর উত্তর কত হবে লিখবে। চলো এরপরে আমরা নেক্সট স্লাইড যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যার প্রকারভেদ। দেখো ম্যাথমেটিক্সে কিন্তু সংখ্যা অনেক রকমের হয়। আমাদের পরীক্ষায় যেটুকু দরকার, যেটুকু আমাদের সিলেবাসে আছে বা প্রাথমিকভাবে যেটুকু আমাদের আগেই শিখতে হবে, সেটুকু নিয়েই কিন্তু আমরা সবার প্রথম আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমেই দেখি কি কি আছে সংখ্যার প্রকারভেদে। সবার প্রথমে লেখা আছে প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। মনে রাখবে এই ন্যাচারাল নাম্বারকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এন দিয়ে, এন দ্বারা কিন্তু একে রিপ্রেজেন্ট করা হয়। কি বলছে? বলছে গণনা করা যায় এমন সমস্ত সংখ্যাকে কিন্তু ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা বলে। অর্থাৎ যে কোনো সংখ্যা যাকে গণনা করা যায় এরকম সমস্ত সংখ্যাকেই কিন্তু ন্যাচারাল নাম্বার বলে। ন্যাচারাল নাম্বার শুনেই বুঝতে পারছো প্রকৃত সংখ্যা। উদাহরণ হিসেবে লেখা আছে 1 2 3 4 5 56 55 72 78 500 600, যা খুশি তুমি লিখতে পারো, সেটাই কিন্তু প্রকৃত সংখ্যা। অর্থাৎ গণনা করা যায় এমন যে কোনো সংখ্যাকে কিন্তু ন্যাচারাল নাম্বার বলে। এর মধ্যে আর বিশেষ কিছু নেই। নেক্সট স্লাইডে আমরা যদি চলে আসি, তাহলে এর পরের যে স্লাইডটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা। তো সম্পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো সম্পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে যেটাকে আমাদের হোল নাম্বার বলি, হোল কথাটার মাধ্যমে কিন্তু আমরা একটা গর্ত বা একটা ফাঁকা এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয়। বা এই হোলের মধ্যে দেখো একটা ও আছে যেটা কিনা জিরোর মতন দেখতে,
এইগুলো দিয়ে তোমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ জিরো সমেত সমস্ত প্রকৃত সংখ্যা। অর্থাৎ একটু আগে আমরা 1 থেকে শুরু করেছিলাম, 1 থেকে নিয়ে যতদূর খুশি তুমি লিখতে পারো, এখানে শুধু তার আগে জিরোটাকে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আমরা আগে যেটা লিখেছিলাম অল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ সমস্ত প্রকৃত সংখ্যার সাথে শুধুমাত্র জিরোকে তোমরা অ্যাড করে দাও, তাহলেই তোমরা সম্পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। প্রত্যেকে বোঝা গেছে? অর্থাৎ জিরোটা শুধুমাত্র এখানে কিন্তু অ্যাড হচ্ছে, তারপরে সমস্ত নাম্বারই সম্পূর্ণ সংখ্যা। এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডাব্লিউ দিয়ে। ওকে, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সবাই বুঝতে পারছো? তাহলে চলো আমরা এবারে নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইড আমাদের কি বলছে? পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টিজার্স। এখানে কি বলছে? বলছে জিরো সহ সমস্ত রকমের পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। অর্থাৎ এখানে আমি শূন্য সহ যে কোনো রকমের পজিটিভ নাম্বারও নিতে পারি, যে কোনো ধরনের নেগেটিভ নাম্বারও নিতে পারি, এবং এই সম্পূর্ণ সমস্ত সংখ্যাকে একসাথে বলা হয় ইন্টিজার, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় জেড দিয়ে। এটাও মাথায় রাখবে। দেখো, যেমন জিরো হতে পারে -12, +12, +13, -13, যা খুশি যে কোনো ভ্যালু, পজিটিভেও হতে পারে, নেগেটিভেও হতে পারে এবং জিরোও হতে পারে। এই সমস্তগুলোকে একসাথে কিন্তু আমাদেরকে বলা হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। আশা করি এই সংখ্যার তিনটে বেসিক প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমাদের বলছে জোড় সংখ্যা। আমরা প্রত্যেকেই ছোটবেলাতে পড়েছিলাম একদম বেসিক জিনিস, জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না। বা তোমরা এটাও বলতে পারো, কোনো একটা যদি বড় সংখ্যা থাকে তার এককের সংখ্যাটা বা ইউনিট প্লেস বা ইউনিট ডিজিটটা বা সবথেকে শেষের যে সংখ্যাটা, সেই শেষের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ চলে যায়, তাহলেই তাকে কিন্তু জোড় সংখ্যা বলা হয়। শেষ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলেই কিন্তু তাকে জোড় সংখ্যা বলে। এর মধ্যে নতুন কিছু নেই, অর্থাৎ লাস্ট সংখ্যাটা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে বা 0 হতে পারে। অর্থাৎ এই সংখ্যাগুলো থাকলেই তাকে কিন্তু জোড় সংখ্যা বলা হবে। অর্থাৎ একটা সংখ্যা 2, 3, 4, 5, 6, 7, লাস্টে 0 আছে, তাহলে এটা জোড় সংখ্যা, বা লাস্টে 2 আছে তাহলে এটা জোড় সংখ্যা। যে কোনো সংখ্যার লাস্টে যদি এই সংখ্যাগুলো থাকে, তাহলে তাকেই কিন্তু আমরা জোড় সংখ্যা বলে থাকি। তাহলে এর ঠিক অপোজিটটাই হয়ে যাবে বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোই হয়ে যাবে বিজোড় সংখ্যা। কয়েকটা উদাহরণ লেখা আছে, যে সংখ্যাটির 2 দ্বারা বিভাজ্য নয়, বা শেষ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, বা এককের অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য নয়, তাকে বিজোড় সংখ্যা বলে। খুবই সিম্পল। এগুলো কিন্তু বারবার বলছি, অঙ্কের একদম ABCD। যারা কোনো কারণে অনেক দিনের থেকে অঙ্ক থেকে ডিটাচ, তারা কিন্তু এগুলো করার মাধ্যমে একদম নিজেদের আরও মজবুতিভাবে কিন্তু ময়দানে নামছো, এটা ফিল আসতে হবে। অর্থাৎ আমরা একদম বেসিক থেকে শুরু করছি, একদম জিরো লেভেল থেকে শুরু করছি, যাতে কারুর কোথাও কোনো অসুবিধা না হয়। এইটুকু বেসিক নলেজ যদি তোমার অঙ্কে থাকে, তাহলে কিন্তু তুমি আমাদের সাথে এগোতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট আমাদের যে স্লাইডটা চলে আসছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যা কিন্তু খুব ইন্টারেস্টিং। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো, এখানে লেখাই আছে, উৎপাদক বিশ্লেষণ করলে যেই সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক বা ফ্যাক্টর দেখতে পাওয়া যায়, যথা সেই সংখ্যাটি এবং 1, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো উৎপাদক কি বা ফ্যাক্টর কি, সেটাকে আমাকে আগে জানতে হবে। তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। আজকে এই এক্সাম্পলটা দেখে নেওয়ার পর মৌলিক সংখ্যা সংক্রান্ত কোনো প্রবলেম কারোর হবে না, আমি এটা কথা দিতে পারি। ধরো, তোমাদেরকে আমি একটা ছোট্ট সংখ্যা লিখছি 25, আর একটা ছোট্ট সংখ্যা লিখছি 19, আর একটা সংখ্যা লিখছি 3, আর একটা সংখ্যা লিখছি 1। 4টে সংখ্যা আমি এখানে লিখেছি। তো দেখো, 25কে যদি আমরা ফ্যাক্টর করি, তাহলে 25কে ফ্যাক্টর করলে 5 5 25, অর্থাৎ তারপরে আবার যদি 5 1 5, অর্থাৎ এই ফ্যাক্টরটা করার মাধ্যমে আমি কটা সংখ্যা দেখতে পাচ্ছি এই বক্সটার মধ্যে? 1 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি এবং 25 দেখতে পাচ্ছি। এতগুলো সংখ্যা আমি দেখতে পাচ্ছি। কটা সংখ্যা দেখতে পাচ্ছি? 3টে সংখ্যা আমি দেখতে পাচ্ছি। 1 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি অ্যান্ড 25 দেখতে পাচ্ছি। রিপিট যতবার খুশি হতে পারে, বাট সংখ্যা কতগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 25টা। রিপিট সেটা হতেই পারে, বাট সংখ্যা কতগুলো আমি দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বড় কথা।
যদি আমি 19কে ফ্যাক্টর করি বা উৎপাদক করি তাহলে 19 কিন্তু 19 এককে 19 দিয়েই যায়, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। অর্থাৎ এই সংখ্যাটার ভেতরে আমি কিন্তু 1 আর 19 ছাড়া অন্য কোনো সংখ্যাই দেখতে পাচ্ছি না। যদি আমি 3কে ফ্যাক্টর করি তাহলে এটাও দেখো 3 এককে 3, আমি কিন্তু 1 আর 3 ছাড়া আর কোনো সংখ্যাই দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমি 1কে ফ্যাক্টর করি তাহলে 1 এককে 1, অর্থাৎ এখানে আমি অনলি কেবলমাত্র 1 দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে আমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, এখানেও আমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি শুধুমাত্র 1 দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। মৌলিক সংখ্যা বলছে ফ্যাক্টরাইজেশন করার পর বা উৎপাদক বিশ্লেষণ করার পর যদি কোনো সংখ্যার কেবলমাত্র দুটোই ফ্যাক্টর দেখতে পাওয়া যায়, কেবলমাত্র দুটোই ফ্যাক্টর দেখতে পাওয়া যায়, সেটা অবশ্যই সেই সংখ্যাটা এবং 1, তাহলে তাকেই মৌলিক সংখ্যা বলে। কেবলমাত্র দুটি ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে, দুটোর বেশিও নয়, দুটোর কমও নয়, কেবলমাত্র যদি দুটো ফ্যাক্টর দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যেমন ধরো এখানে 19 লিখলাম, এখানে 3 লিখলাম, তাহলে এটাও তো দুটো ফ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, 1 আর 3, তাহলে এটাকেও আমরা বলবো মৌলিক সংখ্যা। কিন্তু এখানে 3টে ফ্যাক্টর দেখতে পাচ্ছি, আমি 1 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি এবং 25 দেখতে পাচ্ছি, তাহলে এইটা কিন্তু কোনো অবস্থাতেই মৌলিক সংখ্যা নয়, কারণ এখানে আমি 3টে ফ্যাক্টর দেখতে পাচ্ছি। আর যদি আমি তার মানে দুটো ফ্যাক্টর দেখতে পাই, যদি আমি দুটো ফ্যাক্টর দেখতে পাই তাহলে সেটা হয়ে যাবে কি মৌলিক সংখ্যা। দুটো ফ্যাক্টর দেখতে পেলেই সেটা হয়ে যাবে মৌলিক সংখ্যা। যদি দুটোর বেশি হয়ে যায় তখন তার মানে সেটা হয়ে যাবে কি যৌগিক সংখ্যা। আর যদি দুটোর কম হয়, অর্থাৎ যদি কেবলমাত্র একটাই ফ্যাক্টর দেখতে পাওয়া যায়, তাহলে সেটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। প্রচুর পরীক্ষাতে এই কনসেপ্টের উপরে কোশ্চেন আসে। 1 এই জন্যই মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, তার কারণ 1কে ফ্যাক্টরাইজেশন করলে বা উৎপাদককে বিশ্লেষণ করলে আমি কেবলমাত্র একটাই সংখ্যা দেখতে পাবো, সেটা হচ্ছে ইটসেলফ 1, আর কিছু দেখতে পাওয়া যায় না। কিন্তু যে নাম্বারগুলো দুটো ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে, দুটো ফ্যাক্টর বেরোবে, সেটাই হচ্ছে মৌলিক। আর যেগুলো দুটোর বেশি ফ্যাক্টর বেরোবে সেই নাম্বারগুলোকেই বলা হয় যৌগিক সংখ্যা। অর্থাৎ যৌগিক সংখ্যা তাহলে তোমরা বুঝেই গেছো, যে নাম্বারগুলোকে ফ্যাক্টরাইজেশন করলে আমি দুটো নাম্বারের বেশি ফ্যাক্টর পাবো, 3 বা 4 বা 5 যা খুশি, 2 এর অধিক হবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা। যেমন 4কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 এককে 2। এখানে আমি কটা নাম্বার দেখতে পাচ্ছি? 1 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি। রিপিট হতে পারে, সেটাকে ইগনোর করো, বাট কটা নাম্বার ঠোস নাম্বার আমি দেখতে পাচ্ছি? আমি 1 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, তার মানে 3টে নাম্বার দেখতে পাচ্ছি, তো দুটোর বেশি, তার মানে এটা যৌগিক নাম্বার। বোঝা গেছে? তো এগুলো কিন্তু অঙ্কের একদম এবিসিডি, এবং আমরা কথা দিচ্ছি এরকমভাবেই একদম সমস্ত চ্যাপ্টারের একদম বেসিক থেকে শুরু করব, যাতে কারোর কোথাও অসুবিধা না হয়, এবং আস্তে 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 আমরা কিন্তু একদম অ্যাডভান্স লেভেল অবধি যাবো। সুতরাং বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রতিদিন চোখ রাখো আস্তে আস্তে কেমন করে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। প্লেলিস্টে দরকার এটাকে সেভ করে রাখো, তোমরা ঠিক অঙ্ক আস্তে আস্তে শিখে যাবে, এবং যাদের অঙ্কের প্রতি ভয় আছে তারা অঙ্কের ভয় কাটিয়ে উঠবে। শুধুমাত্র রেল বলে নয়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই কিন্তু তোমাদের এই বিষয়গুলো হেল্প করবে। সুতরাং বিসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমরা এরকমভাবে যুক্ত থাকো, এবং আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানাও যে তোমার এই ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।